बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सुप्रिय शिक्षार्थीबृंद, তোমাদেরকে বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে অনলাইন ক্লাসে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম, প্রভাষক ফিনান্স, ব্যাংকিং ও বিমা। আজকের ক্লাসে আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর ফিনান্স প্রথম পত্রের পঞ্চম অধ্যায় নিয়ে। এই পঞ্চম অধ্যায়ে আমরা আগেও কয়েকটি ক্লাস শেষ করেছি এবং আজকেও একটি ক্লাস শেষ করব এবং আজকের ক্লাসে আমরা একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা এই সৃজনশীল প্রশ্নটি প্রথমেই তোমাদের খাতায় লিখবে, তারপরে আমরা এই প্রশ্নটি ধারাবাহিকভাবে সমাধান করব। চলো আমরা প্রশ্নে কি আছে আমরা সেটা দেখি এবং প্রশ্নটি পড়ি। আমার সাথে সাথে তোমরা প্রশ্নটি খাতায় লিখে ফেলবে। দেখো, মুন কোম্পানি লিমিটেড এর পণ্যের বার্ষিক চাহিদা 3 লাখ একক। প্রতিটি ফরমায়েশ ব্যয় 500 টাকা। প্রতি একক পণ্যের বহন খরচ 12 টাকা। প্রতিষ্ঠানটির ধারে বিক্রিত পণ্যের মূল্য আদায় করতে গড়ে 65 দিন সময় লাগে। বাকিতে ক্রয়কৃত পণ্যের মূল্য পরিশোধ করে গড়ে 45 দিনে। প্রতিষ্ঠানটির মজুত পণ্যের গড় অবস্থান 35 দিন। বার্ষিক নগদ বহিঃপ্রবাহ 1 কোটি টাকা। ন্যূনতম নগদ 15 লক্ষ টাকা রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তাহলে এটা হচ্ছে আমাদের উদ্দীপক। সেই উদ্দীপকটা আমরা আগে বুঝবো, বুঝার পরে আমরা এই প্রশ্নটি সমাধান করব। যে মুন কোম্পানির বার্ষিক চাহিদা আছে তাদের 3 লাখ একক। 3 লাখ একক হচ্ছে তাদের বার্ষিক চাহিদা। প্রতিটি ফরমায়েশ ব্যয় অর্থাৎ ফরমায়েশ প্রতি ব্যয় তাদের খরচ হবে বা ব্যয় হবে 500 টাকা। প্রতি একক পণ্যের বহন খরচ অর্থাৎ ক্যারিং কস্ট 12 টাকা। আর প্রতিষ্ঠানটির ধারে বিক্রিত পণ্যের মূল্য আদায় করে অর্থাৎ যে পণ্যগুলো তারা বাকিতে বিক্রি করে সেই পণ্যগুলোর মূল্য গড়ে আদায় করতে তাদের 65 দিন সময় লাগে। আর বিপরীতভাবে বাকিতে যে পণ্যগুলো তারা কিনে সেই পণ্যের মূল্য তারা গড়ে 45 দিনে পরিশোধ করে। প্রতিষ্ঠানটির মজুত পণ্যের গড় অবস্থান 35 দিন। বার্ষিক নগদ বহিঃপ্রবাহ 1 কোটি টাকা এবং ন্যূনতম নগদ তারা রাখার সিদ্ধান্ত নিয়েছে 15 লক্ষ টাকা। এরপরে মিতব্যয়ী ফরমায়েশের ফরমায়েশ বলতে কি বুঝো, ব্যবসায় ঋণ বলতে কি বুঝো বা ব্যবসায় ঋণ কি। 3 নম্বরে বলছে উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটির মোট ব্যয় বা টোটাল কস্ট নির্ণয় করো। এটাকে বলা হয় মোট মজুদ ব্যয়। উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানের ব্যবস্থাপকের সিদ্ধান্ত গাণিতিকভাবে বিশ্লেষণ করো। অর্থাৎ এই যে ব্যবস্থাপক বা ম্যানেজার যে 15 লক্ষ টাকা ন্যূনতম নগদ রাখছে এই সিদ্ধান্তটা সঠিক কিনা সেটা আমাদেরকে গাণিতিকভাবে বিশ্লেষণ করে দেখাতে হবে। যে ব্যবস্থাপক যে ন্যূনতম নগদ যে 15 লক্ষ টাকা রাখছে এই কোম্পানির জন্য ন্যূনতম নগদ 15 লাখ টাকা রাখা যুক্তিযুক্ত কিনা বা বেশি লাগবে কিনা কম লাগবে। তাহলে আমরা এই প্রশ্নগুলো এখন ধারাবাহিকভাবে সমাধান করব। প্রথম প্রশ্নটাই ছিল মিতব্যয়ী ফরমায়েশের বা ফরমায়েশ বলতে কি বুঝো। মিতব্যয়ী ফরমায়েশ হচ্ছে যে পরিমাণ কাঁচামাল একসাথে ফরমায়েশ প্রদান করলে ফরমায়েশ ব্যয় এবং বহন খরচ সর্বনিম্ন হয় তাকে মিতব্যয়ী ফরমায়েশ বলে। এই প্রশ্ন নিয়ে আমরা বিস্তারিত আগের ক্লাসে আলোচনা করেছি। পরে আছে 2 নম্বরে ব্যবসায় ঋণ কি ব্যাখ্যা করো। ব্যবসায় ঋণ হচ্ছে পুনরায় বিক্রয়ের উদ্দেশ্যে ধারে পণ্য সামগ্রী ক্রয় বিক্রয়ের প্রক্রিয়াকেই ব্যবসায় ঋণ বলে। এটা নিয়েও আমরা বিস্তারিত পূর্বের ক্লাসে আলোচনা করেছি। তো এখানে আমরা এই 2টা প্রশ্নে আর বিস্তারিত আলোচনা করব না, কারণ আমাদের এই 2টা শেষের যে গাণিতিক সমস্যা এই 2টা দেখি। যে উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানের মোট ব্যয় নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নে আমরা মোট ব্যয় অর্থাৎ এই প্রতিষ্ঠানের টোটাল কস্ট বা মোট ব্যয় নির্ণয় করব। এখন আমি প্রশ্ন বোর্ডটা মুছবো, তোমরা প্রশ্নটা অবশ্যই খাতায় তুলবে, খাতায় তুলে আমার সাথে সমাধান করবে। তাহলে দেখো, প্রথমে আছে প্রতিষ্ঠানটির মোট ব্যয়। গ নাম্বার, প্রতিষ্ঠানের মোট ব্যয় নির্ণয়। এই মোট ব্যয় নির্ণয়ের সূত্র আমরা টিসি, আমরা আগের ক্লাসেই শিখেছিলাম টিসিতে হয় টোটাল কস্ট
এই টোটাল কস্ট মানে মোট ব্যয়, এই মোট ব্যয় নির্ণয়ের সূত্র হচ্ছে A/EOQ ইন্টু OC যোগ EOQ ভাগ 2 ইন্টু CC। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নের পূর্ণ মানে এই সংখ্যাগুলোর যে মিনিং কি বা পূর্ণ মিনিং কি এগুলো আমরা আগেই বলেছিলাম। তারপর আমি আজকেও বলে দেই, টিসিতে হয় টোটাল কস্ট, টিসি বা টোটাল কস্ট অথবা মোট ব্যয়। এরপরে আছে ইওকিউতে আমরা আগেই বলেছি মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ। ওসিতে হয় অর্ডারিং কস্ট পার ইউনিট বা প্রতি এককের ফরমায়েশ ব্যয়। এরপরে আবার আছে সিসিতে হয় ক্যারিং কস্ট পার ইউনিট বা প্রতি এককের বহন খরচ। এখন আমরা এই মানগুলো আগে লিখব, দেখব কি কি আছে আমাদের এই উদ্দীপকে। তোমরা তোমাদের উদ্দীপকটা পড়ো এবং উদ্দীপকে দেখো যে ওখানে দেওয়া আছে বার্ষিক চাহিদা। তাহলে মানে এ বার্ষিক চাহিদা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে বার্ষিক চাহিদা আছে কত একক, যে বার্ষিক চাহিদা আমাদের উদ্দীপকে দেওয়া আছে 3 লাখ একক। তোমরা তোমাদের উদ্দীপক দেখো যে বার্ষিক চাহিদা 3 লাখ, তাহলে আমরা লিখলাম 3 লাখ একক। 2 নম্বরে আছে আমাদের ইওকিউ, এই ইওকিউটা আমাদের নির্ণয় করতে হবে। তারপরে আমাদের ওসি পার ইউনিট প্রতি এককের ফরমায়েশ ব্যয় বা অর্ডারিং কস্ট, এখানে দেওয়া আছে প্রতি এককের অর্ডারিং কস্ট 500 টাকা উদ্দীপকে দেওয়া আছে। এরপরে আছে সিসি প্রতি এককের ক্যারিং কস্ট দেওয়া আছে 12 টাকা। আমার মনে হচ্ছে এইটাই হচ্ছে আমার উদ্দীপক, 12 টাকা করে দেওয়া আছে। পরবর্তীতে আমার লাগবে এখন ইওকিউ। যদি আমি এই ইওকিউটা নির্ণয় করি তাহলে আমি এই সূত্রের মান বসাইতে পারবো। তাহলে ইওকিউর আবার একটা সূত্র আছে, ইওকিউ সমান √2AOC ডিভাইডেড বাই সিসি। এটা হচ্ছে আমাদের ইওকিউর সূত্র। সূত্রের 2 আমি বসাই দিলাম। এ মানে বার্ষিক চাহিদা, এই যে 3 লাখ একক বার্ষিক চাহিদা এটা বসালাম, ইন্টু অর্ডারিং কস্ট মানে ওসি 500 ডিভাইডেড বাই ক্যারিং কস্ট সিসি 12। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে তোমরা দেখো এটা বের হয় 5000 একক, 5000 একক। তাহলে আমরা ইওকিউ বের করলাম। তাহলে দেখো তো এই সূত্রে মান বের করলাম, অর্থাৎ এই সূত্রে যে পয়েন্টগুলো আছে সবগুলো মান আমাদের হলো কিনা। এ আছে, ইওকিউ বের করলাম, ওসি আছে, সিসি আছে, আমরা সবগুলো মান যেহেতু পেয়েছি এখন আমাদের এই টিসির সূত্রে মানটা বসাবো। তাহলে এ বার্ষিক চাহিদা কত 3 লাখ একক, তো দিলাম 3 লাখ। ইওকিউ আমরা বের করছি 5000 বা 5000 একক, ইন্টু ওসি অর্ডারিং কস্ট আমাদের আছে 500 যোগ এটাকে আমরা করব ইওকিউ কত আমরা 5000 ইউনিট 2 ইন্টু ক্যারিং কস্ট আছে 12। তাহলে এই দুইটা আমরা যদি যোগ করি তাহলে আমাদের রেজাল্ট আসে কত, আমাদের রেজাল্ট আসে 60,000 একক, 60,000 একক। এই দুইটা যোগ করলে আমাদের রেজাল্ট আসে কত, 60,000 টাকা। টোটাল কস্ট সবসময় টাকা হয়। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো যে আমাদের গ নাম্বার প্রশ্ন প্রতিষ্ঠানের মোট ব্যয় কত টাকা, 60,000 টাকা। আমরা কিভাবে নির্ণয় করলাম, প্রথমে আমাদের মানগুলো আগে বুঝবো এখানে, তারপরে আমাদের ইওকিউ নির্ণয় করতে হবে, তাই আমরা ইওকিউ নির্ণয় করলাম। ইওকিউ নির্ণয় করার পর আমরা আমাদের এই টিসির সূত্রে মান বসালাম, তাহলে আমাদের রেজাল্ট আসে কত, 60,000 টাকা। অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে 60,000 টাকা। ঘ নাম্বারে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, ঘ নাম্বার প্রশ্ন বলা আছে যে উদ্দীপকে বর্ণিত ব্যবস্থাপকের সিদ্ধান্ত গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো এই গাণিতিকভাবে বিশ্লেষণ করতে গিয়ে আমার দেখতে হবে যে এই কোম্পানির যে ফাইন্যান্সিয়াল ম্যানেজার তিনি ন্যূনতম নগদ 15 লাখ টাকা রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তাহলে আমরা এই উদ্দীপকের তথ্য থেকে ওই কোম্পানির ন্যূনতম নগদ বের করব। যদি ন্যূনতম নগদ আমরা দেখি যে 15 লাখ টাকার চেয়ে কম, তাহলে আমরা সিদ্ধান্ত দিব যে তার ব্যবস্থাপকের সিদ্ধান্ত সঠিক। কিন্তু আমার ন্যূনতম নগদ যদি 15 লাখ টাকার চেয়ে বেশি হয়, তাহলে আমরা সিদ্ধান্ত দিব যে ব্যবস্থাপকের সিদ্ধান্ত সঠিক নয়। তাহলে চলো
আমরা ঘ নম্বর প্রশ্নটি সমাধান করি। প্রিয় শিক্ষার্থীরা, এই ন্যূনতম নগদ নির্ণয় করার আমাদের কয়েকটি সূত্র আছে। তো এই সূত্রের মধ্যে আমাদের এই উদ্দীপকে যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী আমাদের যে সূত্র, সেই সূত্র অনুযায়ী আমাদের এইখানে মান বসাতে হবে। তাহলে এই সূত্রে ন্যূনতম নগদের সূত্র হচ্ছে বার্ষিক নগদ বহিঃপ্রবাহ ভাগ নগদ আবর্তন। তাহলে ন্যূনতম নগদ, ব্যবস্থাপকের সিদ্ধান্ত, ব্যবস্থাপকের সিদ্ধান্ত সঠিক কিনা তা জানার জন্য ন্যূনতম নগদের পরিমাণ নির্ণয় করা প্রয়োজন। ন্যূনতম নগদের পরিমাণ নির্ণয় করা প্রয়োজন। এখন আমরা এই ন্যূনতম নগদের পরিমাণ নির্ণয় করব। তাই ন্যূনতম নগদের পরিমাণ নির্ণয়ের একটা সূত্র আমাদের এই তথ্য অনুযায়ী সূত্র হবে ন্যূনতম নগদ সমান সমান নগদ বহিঃপ্রবাহ, নগদ বহিঃপ্রবাহ ভাগ নগদ আবর্তন। এই হচ্ছে আমাদের ন্যূনতম নগদের সূত্র। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু আমাদের উদ্দীপকে এই নগদ বহিঃপ্রবাহ আছে, কিন্তু আমাদের নগদ বহিঃপ্রবাহ থাকলে কি হবে, কিন্তু আমাদের নগদ আবর্তন নাই। তাহলে আমরা আগে নগদ আবর্তন আমাদের বের করতে হবে। তো নগদ আবর্তন নির্ণয় করার জন্য আমাকে প্রথমে নগদ চক্র নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে নগদ চক্র নির্ণয় করি। সি ক্যাশ সাইকেল এ আই যোগ এসিপি বিয়োগ এপিপি। তাহলে এটা হচ্ছে আমাদের নগদ চক্রের সূত্র। এখানে এর মিনিংগুলো কি সেগুলো আমরা আগের ক্লাসেই আলোচনা করেছি। প্রথম যে ক্লাস শেষ করেছিলাম সেখানে আমরা কিন্তু এই ধরনের অঙ্ক আরও একটা করেছি, যে আই অ্যাভারেজ এইজ অফ ইনভেন্টরি, মজুদ পণ্যের গড় অবস্থান। আর পরে আছে এসিপি অ্যাভারেজ কালেকশন পিরিয়ড বা গড় সংগ্রহ সময়। এরপরে আছে এপিপি অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড বা গড় পরিশোধ সময়। তাহলে উদ্দীপক থেকে আমরা দেখতে পাচ্ছি যে মজুদ পণ্যের গড় অবস্থান কতদিন সেটা আমরা দেখি, যে এই উদ্দীপকে মজুদ পণ্যের গড় অবস্থান আমরা দেখতে পাচ্ছিলাম কত, 35 দিন। উদ্দীপকে দেওয়াই আছে কিন্তু মজুদ পণ্যের গড় অবস্থান 35। এরপরে আসে যোগ, আমাদের আছে মজুদ পণ্যের গড় অবস্থানের পর আছে এসিপি অ্যাভারেজ কালেকশন পিরিয়ড, গড় সংগ্রহ সময়। তার আমাদের গড় সংগ্রহ সময় দেওয়া আছে কত, 65 দিন মাইনাস 45 দিন। আমরা যদি উদ্দীপকটা পড়ি তাহলে আমরা দেখতে পাবো যে সে মজুদ পণ্যের যে গড় অবস্থান ছিল 35 দিন, এরপরে গড় আদায় সময়, অর্থাৎ সে বাকিতে যে পণ্যগুলো বিক্রি করে সেই পণ্যগুলো গড়ে আদায় করে সে 65 দিনে, আর গড়ে তার কাছে যে টাকাটা পাবে সেটা গড়ে পরিশোধ করে সে 45 দিনে। তাহলে এটা হচ্ছে আমাদের নগদ চক্র। তাহলে নগদ চক্র আমাদের বের হয় 55 দিন। এটা হলো আমাদের নগদ চক্র। এখন যেহেতু আমাদের নগদ চক্র পেলাম, তাহলে আমরা এখন করব নগদ আবর্তন। তাহলে নগদ আবর্তনের সূত্র কি, সি ক্যাশ টার্নওভার। আমাদের নগদ আবর্তনের সূত্র হচ্ছে সিটিতে হয় ক্যাশ টার্নওভার, নগদ আবর্তন। নগদ আবর্তনের সূত্র হচ্ছে 360 ভাগ নগদ চক্র। তাহলে দেখো সূত্রের 360 আর নগদ চক্র আছে আমার 55। তাহলে আমার নগদ আবর্তন বের হয় নগদ আবর্তন বের হয় 6.55, 6.55। এটা হলো আমার নগদ আবর্তন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা নগদ চক্র করলাম, নগদ আবর্তন করলাম। এখন আমার এটি দরকার ছিল নগদ আবর্তন। এই দেখো এই সূত্রে এই যে নগদ আবর্তন লাগবে, সেই নগদ আবর্তনের জন্য আমরা এই নগদ আবর্তন নির্ণয় করলাম। এখন নগদ আবর্তন নির্ণয় করার জন্য আমার প্রথমেই করা লাগছে নগদ চক্র। নগদ চক্রের সূত্র কিন্তু এইটা, যে অ্যাভারেজ এইজ অফ ইনভেন্টরি। উদ্দীপক তোমরা দেখলেই বুঝতে পারবে, এখানে উদ্দীপকে লেখা আছে যে তাদের মজুদ পণ্যের গড় অবস্থান হয়েছে 35 দিন। এরপরে তারপরে দেওয়া আছে বাকিতে বিক্রয়কৃত পণ্যের মূল্য গড়ে 65 দিন আদায় করে, অর্থাৎ তিনি যে বিক্রি করছে সেইটা সে আদায় করতে
তার যে পণ্যগুলো বাকিতে বিক্রি করছিল সেগুলো আদায় করতে গড়ে 65 দিন সময় লাগে, আর সে যার কাছ থেকে বাকিতে কিনছিল সেইগুলো গড়ে সে 45 দিনে পরিশোধ করে। তাহলে সেই হিসেবে আমাদের নগদ চক্র হয় 55 দিন। আর নগদ আবর্তনের সূত্র হচ্ছে নগদ মানে 360 ভাগ নগদ চক্র। তাহলে 360 সূত্রের আর 55 হচ্ছে নগদ চক্র। তাহলে আমাদের রেজাল্ট বেরোয় সিটি ক্যাশ টার্নওভার নগদ আবর্তন হচ্ছে 55। এই নগদ আবর্তনটা বার হয় 55, 6.55 বার। তাহলে এবার আমরা চলে যাব আমাদের শেষের যে মানে অঙ্কটা, এটা আমাদের মূল অঙ্ক ছিল এই ন্যূনতম নগদ। তাই ন্যূনতম নগদের জন্য সূত্র ছিল নগদ বহিঃপ্রবাহ ভাগ নগদ আবর্তন। তাই নগদ বহিঃপ্রবাহ আমাদের উদ্দীপকে দেওয়া আছে 1 কোটি টাকা। তাহলে আমরা লিখব 1 কোটি। এরপরে নগদ আবর্তন, তাহলে 6.55। তাহলে দেখো এক্ষেত্রে আমাদের ন্যূনতম নগদ আসে কত? ন্যূনতম নগদ আমাদের আসে 15,26,717। 15,26,717। তাহলে আমরা এখন কিন্তু আমাদের সিদ্ধান্ত পেয়ে গেছি যে ব্যবস্থাপকের সিদ্ধান্ত সঠিক নয়। আমরা সিদ্ধান্ত লিখব যে ব্যবস্থাপকের সিদ্ধান্ত সঠিক নয়, কারণ ব্যবস্থাপক উদ্দীপক অনুযায়ী সে ন্যূনতম নগদের পরিমাণ রেখেছিল 15 লাখ টাকা, কিন্তু আমরা উদ্দীপক থেকে গাণিতিকভাবে বিশ্লেষণ করে দেখতে পাচ্ছি যে আমাদের ন্যূনতম নগদ দরকার হচ্ছে 15,26,717 টাকা। সুতরাং তার যে পরিমাণ ন্যূনতম নগদ দরকার সে সেই পরিমাণ রাখে নাই, তার চেয়ে কম রাখছে। যেহেতু কম রাখছে তাহলে এই টাকাটা তার শর্ট পড়বে। তাহলে এক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত হবে যে ব্যবস্থাপকের সিদ্ধান্ত সঠিক নয়। ন্যূনতম নগদ প্রয়োজন হচ্ছে 15,26,717 টাকা, কিন্তু ব্যবস্থাপক ন্যূনতম নগদের পরিমাণ সংরক্ষণ করেছিল 15 লাখ টাকা। তাহলে এটা হচ্ছে আমাদের এই ঘ নাম্বার সমস্যার সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের এই প্রশ্নর সমাধান এ পর্যন্তই। আমরা আগামী ক্লাসে নতুন কোনো সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।